এই পৃথিবীতে যখন থেকেই মানুষের সৃষ্টি হয়েছে তখন থেকেই মানুষ রাতের আকাশের হাজারো তারা দেখে অবাক হয়েছে। আজকের বর্তমানের এই বিজ্ঞান যুগে আমরা মানুষ দূরের ওই অজানা তারার রহস্য উন্মোচন করার চেষ্টা করে যাচ্ছি। আর এই জন্যই আমরা মানুষ 1977 সালে এমন সব মেশিনকে মহাকাশে প্রেরণ করি যা সম্পূর্ণ অ্যাস্ট্রোনমির চিন্তাভাবনাকেই পরিবর্তন করে দিয়েছিল। প্রথমবার আমরা আমাদের সৌরমণ্ডলের বিশাল আকারের গ্রহ এবং তার মধ্যে চলতে থাকা বড় বড় ঝড়কে দেখতে পাই। সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে সমস্ত গ্রহকে আমরা শুধুমাত্র থিওরির মাধ্যমেই জেনেছি। আর আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কথা বলছি 1970-এ লঞ্চ করা নাসার ভয়েজার মিশন সম্পর্কে, যেটা মানুষকে সেই সময় মহাকাশের খুব কাছে নিয়ে গিয়েছিল। এর সাহায্যে আমরা প্রথম কোনো গ্যাসীয় গ্রহ যেমন জুপিটার এবং স্যাটার্নকে দেখতে পেয়েছি। ভয়েজার আমাদের এই সমস্ত গ্রহের সাথে সাথে এর কিছু চাঁদেরও খোঁজ দিয়েছে, যা ভবিষ্যতে আমাদের মানবজাতির জন্য নতুন একটি বাসস্থান হতে পারে। কিন্তু এই ভয়েজার মিশনকে শুধুমাত্র ইউনিভার্সের পিকচার বা তথ্য প্রদানের জন্য বানানো হয়নি। এই ভয়েজার স্পেসক্রাফটের সাথে মানবজাতি এলিয়ানের উদ্দেশ্যে পাঠিয়েছিল একটি বার্তা। আর এটা যদি কোনো উন্নত এলিয়ান সভ্যতা পেয়ে যায় তাহলে সেই এলিয়ান এই ইউনিভার্সে আমাদের অস্তিত্ব খুঁজে পৃথিবী পর্যন্ত চলে আসতে পারবে। এই ভয়েজার স্পেসক্রাফটের মধ্যে একটি গোল্ডেন ডিস্ক রয়েছে, যেটি কপার দ্বারা তৈরি এবং এটিকে গোল্ড দ্বারা কভার করা হয়েছে। গোল্ডেন কভার হওয়ার কারণে এটার মহাশূন্যে থাকা রেডিয়েশন এবং কসমিক ওয়েভ থেকে বেশি ক্ষতি হবে না। এই গোল্ডেন ডিস্কের মধ্যে 115টি পিকচার এবং ন্যাচারাল সাউন্ড যেমন পৃথিবীর ঝড়, হাওয়া, পাখি এবং মাছের আওয়াজ, আর সেই সাথে বেশ কিছু মিউজিক এবং 45টিরও বেশি ভাষায় এলিয়ানদের জন্য ওয়েলকাম বার্তা পাঠানো হয়েছে। এই সমস্ত কিছুই এই গোল্ডেন ডিস্কের মধ্যে রেকর্ড করা রয়েছে। আর এই ডিস্কটিকে কিভাবে প্লে করতে হবে তার ব্যাপারে ডিস্কের কভারের ওপরে নির্দেশনা দেওয়া রয়েছে, যা আপনি এই কভারের ওপরে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আপনি ডিস্কের ওপরে ডিস্কের আকারের একটি চিহ্নকে দেখতে পাচ্ছেন, যেখানে বাইনারি কোডের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে এই ডিস্কের আকৃতির মধ্যে দাঁড়িয়ে থাকা দাগগুলিকে বাইনারিতে 1 এবং মাইনাস সাইনকে 0 বোঝানো হয়েছে। যদি আপনি এটিকে এখন ডিকোড করেন তাহলে আপনি পাবেন এই ডিস্ক 3.6 সেকেন্ডের মধ্যে এক রোটেশন কমপ্লিট করে। এছাড়াও এটিকে সঠিকভাবে কিভাবে প্লে করতে হবে সেটা কার্ডারিজ জেনের সাহায্যে বোঝানো হয়েছে। এই ডিস্কটিকে ওপর থেকে এবং নিচের দিক থেকে 2 দিক দিয়েই চালানো যাবে। এর প্রতি সাইডের লেন্থ 1 ঘন্টার সমান। এরপর এই ডিস্কে আরও একটি ছবি রয়েছে, আর এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ছবিটি এই গ্যালাক্সিতে আমাদের লোকেশনকে তুলে ধরছে। এই চিত্রের ঠিক কেন্দ্রকে আমাদের সূর্য বুঝিয়েছে, আর এর চারপাশে থাকা 14টি পালসার স্টারকে দেখানো হয়েছে। পালসার স্টার এক প্রকারের মৃত তারা। এগুলিকে আমরা নিউট্রন স্টারও বলতে পারি। এই স্টারগুলির গ্র্যাভিটি এবং ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি হয়ে থাকে। প্রতি সেকেন্ডে 1000 বার রোটেশনের ফলে এগুলির ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর থেকে 1000 গুণ বেশি হয়ে থাকে। লাগাতার রোটেশন এবং ইলেকট্রিক ম্যাগনেটিক পালস ছুঁড়ে দেওয়ার কারণে এগুলিকে পালস স্টার বলা হয়। আর এই তারার এই পালসকে ছুঁড়ে দেওয়ার কারণে বিজ্ঞানীরা সূর্যের সঠিক লোকেশনকে বোঝানোর জন্য এই তারার সাহায্য নিয়েছে। এখন যে পালসার তারাটি সূর্য থেকে যত অধিক দূরে রয়েছে তার লাইনটিও ততটাই বড় দেখানো হয়েছে। আপনি যদি এই চিত্রটির এই লাইনগুলিকে খেয়াল করেন তাহলে এখানে আপনি বাইনারি কোড দেখতে পাবেন। এই সমস্ত বাইনারি কোড এই সমস্ত পালসার স্টারের রোটেশনের গতিকে বোঝাচ্ছে। যদি ইউনিভার্সের কোনো এলিয়ান সভ্যতা এই কোডকে ডিকোড করতে পারে তাহলে তারা অতি সহজেই এই তারার রোটেশন গতির সাহায্যে এই তারাগুলিকে খুঁজে বার করতে পারবে এবং আমাদের সূর্যকেও ডিটেক্ট করতে পারবে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত পালসার স্টারের ঘূর্ণন গতিও কমতে থাকবে। তো যদি কোনো এলিয়ান সভ্যতা আমাদের এই ভয়েজার স্পেসক্রাফটকে কোটি বছর পরেও যদি খুঁজে পেয়ে থাকে তাহলে এই সময় হওয়া পালসারের ঘূর্ণন গতি এবং ভবিষ্যতে হওয়া ঘূর্ণন গতির সাহায্যে তারা আমাদের লোকেশনকে খুঁজে বার করতে পারবে। আর এর মানে লাগাতার চেঞ্জ হওয়া আমাদের এই ইউনিভার্সেও এই সমস্ত পালসার স্টারের সাহায্যে এলিয়ান যে কোনো সময় আমাদের খুঁজে বার করতে পারবে। এই পালসার ম্যাপের সাথে সাথে এই গোল্ডেন কভারের মধ্যেও আপনি ভিডিও সিগন্যাল দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও দেখার জন্য সব ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছে। আর এটার সাহায্যে এলিয়ানরা আমাদের দ্বারা পাঠানো 115টি ছবিকে এবং অডিওগুলিকে দেখতে এবং শুনতে পাবে। সর্বশেষ এই ডিস্কের মধ্যে আপনি 2টি সার্কেল দেখতে পাচ্ছেন। এটা হাইড্রোজেন অ্যাটমের 2টি স্টেট। এই 2টি সার্কেলের মধ্যে আপনি 2টি ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন,
যার মধ্যে একটি অরবিটে রয়েছে আর একটি সেন্টারে রয়েছে। আর এর সেন্টারের দুটি লাইন বাস্তবে ইলেকট্রন এবং প্রোটনের রোটেশনকে বোঝাচ্ছে। এছাড়াও এই দুটি লাইন হরাইজন্টাল লাইন, যা বাস্তবে হাইড্রোজেনের অ্যাটমের এক স্কেল থেকে দ্বিতীয় স্কেলে যাবার সময় স্কেলকে বোঝাচ্ছে। আর এটা এই সময় এই ডিস্কে মজুদ সমস্ত তথ্যের জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়াও অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা ভাইজার 1-এর গোল্ডেন ডিস্কের উপরে ইউরেনিয়াম 238-এর একটি বিশেষ প্রলেপ লাগানো হয়েছে। এটা একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ, যার কারণে এটি লাগাতার ডিকে অর্থাৎ ক্ষয় হতে থাকে। এটার অর্ধেক জীবন 4.5 বিলিয়ন বছরের হয়ে থাকে। এর মানে এর ক্ষয় 100% থেকে 50% হতেই 450 কোটি বছর সময় লেগে যায়। বিজ্ঞানীরা ভয়েজার 1-এর মধ্যে এই গোল্ডেন রেকর্ডকে একটি ঘড়ির মতো ব্যবহার করেছে। এটার ক্ষয় হওয়ার টাইম পিরিয়ডকে দেখে এলিয়ান সভ্যতা এটা অবশ্যই বুঝতে পারবে যে এই স্পেসক্রাফটটিকে সর্বপ্রথম কবে এবং কোন সময় লঞ্চ করা হয়েছিল। আর এর থেকেই সেই এলিয়ান সভ্যতা বুঝতে পারবে মানব সভ্যতা কত বছরের পুরনো। বর্তমানে এই স্পেসক্রাফটটি এলিয়ানদের উদ্দেশ্যে পাঠানো মানবজাতির এই বার্তা নিয়ে ইন্টারস্টেলার স্পেসে ট্রাভেল করছে। এটা এই সময় পৃথিবী থেকে প্রায় 23 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এটা প্রতি ঘন্টায় প্রায় 61,000 কিলোমিটার পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। আমাদের থেকে এত দূরে থাকা সত্ত্বেও এই স্পেসক্রাফট আমাদের প্রতিনিয়ত বার্তা পাঠিয়ে চলেছে। আমাদের পৃথিবীতে তৈরি করা অ্যাডভান্স ডিপ স্পেস নেটওয়ার্ক ভয়েজারের এত দুর্বল সিগন্যালকেও ক্যাচ করতে পারছে। জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে আর কিছু বছরের মধ্যেই ভয়েজার 1-এর সংযোগ আমাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এর মধ্যে মজুদ থাকা মানবজাতির পাঠানো এই বার্তা বিলিয়ন বছর পর্যন্ত এই ইউনিভার্সে ট্রাভেল করে যাবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি ভয়েজার তার 1 বিলিয়ন বছরের সময়কালে আমাদের ইউনিভার্সের কোথায় গিয়ে পৌঁছাবে এবং এর মধ্যে সে কোন কোন এলিয়ান প্ল্যানেটের পাশ দিয়ে যাবে। ভয়েজারের বর্তমান গতি প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার। যদি এই গতিতেই ভয়েজার ট্রাভেল করতে থাকে তাহলে এটি আমাদের সৌরমণ্ডলের সবথেকে দূরের একটি অ্যাস্ট্রয়েড, যার নাম স্যারেনা, সেখানে পৌঁছাতে সময় লাগবে 250 বছর। এরপর এর থেকেও আগে গিয়ে ভয়েজার আমাদের সৌরমণ্ডলের শেষ বাউন্ডারিকেও পার করবে, যেটাকে অট ক্লাউড বলা হয়ে থাকে। আর এই অট ক্লাউড 3 লাইট ইয়ার্স পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আর আমাদের ভয়েজার 1-এর এটাকেই পার করতে 50,000 বছরের বেশি সময় লেগে যাবে। এরপর এটি আমাদের সবথেকে কাছের তারা প্রক্সিমা সেন্টিউরির কাছে পৌঁছাতে 70,000 বছরের বেশি সময় লাগবে। এখানে ভয়েজার আলফা সেন্টিউরি স্টার সিস্টেমে থাকা প্রক্সিমা বি প্ল্যানেটের খুব কাছ দিয়ে যাবে। যদি এখানে এলিয়ান থাকে তাহলে তার সাথে ভয়েজারের কন্ট্যাক্ট হতে পারে। যদি এই গ্রহে থাকা এলিয়ান ভয়েজারের কোডকে ডিকোড করে এবং আমাদের পৃথিবীকে ট্রেস করতে পারে তাহলে ততদিনে 70,000 বছর অতিক্রম হয়ে যাবে। আর সেখান থেকে এলিয়ানরা যদি আমাদের পৃথিবীর উদ্দেশ্যে সিগন্যাল পাঠায় তাহলেও সেই সিগন্যাল পৃথিবীতে আসতে 4 বছর 3 মাসের সময় লেগে যাবে। আর যদি আমরা সেই সিগন্যালের রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতে পারি তাহলে ওই সিগন্যাল সেখানে গিয়ে পৌঁছাতে আরও 4 বছর 3 মাসের সময় লাগবে। যাই হোক, যদি ভয়েজার এখানেও এলিয়ানের সন্ধান না পায় তাহলে ভয়েজার এর থেকেও আগে এগিয়ে যাবে এবং এর নেক্সট হ্যাবিটেবল প্ল্যানেট হবে পৃথিবী থেকে 6 আলোকবর্ষ দূরের। এই সোলার সিস্টেমে ভয়েজার 1 বর্নাস টার্বি নামের একটি সুপার আর্থ এক্সপ্ল্যানেট পাবে। এই পর্যন্ত ভয়েজার 1-এর পৌঁছাতে 1,08,500 বছর সময় লাগবে। যদি এখানে ভয়েজার 1-কে কোনো এলিয়ান সভ্যতা দেখে নেয় এবং গোল্ডেন ডিস্কের বার্তাকে ডিকোড করে তাহলে তারা মানবজাতির 1 লক্ষ বছর আগেকার ইতিহাস জানতে পারবে। এই গোল্ডেন রেকর্ডের মধ্যে থাকা পালসার স্টারের অবস্থান দেখে তারা বুঝতে পারবে যে পৃথিবী কোথায় রয়েছে। এছাড়াও গোল্ডেন ডিস্কের মধ্যে থাকা ইউরেনিয়াম 238-এর ক্ষয়কে দেখে এলিয়ানরা অবশ্যই বুঝতে পারবে যে এই স্পেসক্রাফটটি 1 লক্ষ বছর আগে লঞ্চ করা হয়েছিল। এখন এলিয়ানরা যদি অ্যাডভান্স হয় তাহলে তারা এই সমস্ত তথ্য থেকে আমাদের পৃথিবীর সঠিক লোকেশন অবশ্যই খুঁজে বার করতে পারবে। আর যদি এখানেও ভয়েজার 1-এর সাথে এলিয়ানের সাক্ষাৎ না হয় তাহলে ভয়েজার 1 আরও এগিয়ে যাবে এবং এর পরবর্তী প্ল্যানেট হবে রোজ 128b, যেটা আমাদের থেকে 11 আলোকবর্ষ দূরে রয়েছে। এই প্ল্যানেটটি আমাদের পৃথিবীর আকারের মতো এবং এই প্ল্যানেট পর্যন্ত ভয়েজার 1-কে পৌঁছাতে 1,97,000 বছর সময় লেগে যাবে। এই প্ল্যানেটটি তার স্টারের হ্যাবিটেবল জোনে রয়েছে, তাই এখান থেকে কোনো এলিয়ান সভ্যতার ভয়েজার 1-কে খুঁজে পাওয়ার চান্স অনেক বেশি। কিন্তু যদি ভয়েজার 1-কে এখান থেকেও কোনো এলিয়ান সভ্যতা ডিটেক্ট না করে তাহলে ভয়েজারের নেক্সট টার্গেট হল পৃথিবী থেকে 23.6 লাইট ইয়ার্স দূরের গ্লিস 667cc। এই প্ল্যানেটটি ট্রিপল স্টার সিস্টেমের
একটি অংশ। আর এই প্ল্যানেটের হোস্টারের নাম গ্লিস 667c। এই প্ল্যানেটটি তার হোস্টারের হ্যাবিটেবল জোনে হওয়ার কারণে বৈজ্ঞানিকরা মনে করে যে এখানে এলিয়ান থাকতে পারে। ভয়েজার 1কে এখানে যেতে প্রায় 4,13,000 বছর সময় লেগে যাবে। আর এত বছরে পৃথিবীতে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। এই ব্রহ্মাণ্ডে আমাদের অবস্থানও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তারপরেও এই পালসার স্টারের সাহায্যে এলিয়ান আমাদের অবশ্যই খুঁজে বার করতে পারবে। আর যদি এখানেও ভয়েজারের সাথে এলিয়ানের সাক্ষাৎ না হয়, তাহলে ভয়েজার ট্র্যাপিস-1 স্টার সিস্টেমে গিয়ে পৌঁছাবে। এই ট্র্যাপিস-1 স্টার সিস্টেম এমন একটি স্টার সিস্টেম যেখানে এলিয়ান থাকার সম্ভাবনা অনেক বেশি। ভয়েজার 1-এর এখানে পৌঁছাতে প্রায় 7,18,000 বছর সময় লাগবে। আর যদি ভয়েজার 1-এর সাক্ষাৎ এখানেও কোনো এলিয়ান সভ্যতার সাথে না হয়ে থাকে, তাহলে এরপর ভয়েজার 1-এর জন্য নেক্সট হ্যাবিটেবল প্ল্যানেট রয়েছে 101 লাইট ইয়ার দূরে, যেটার নাম TOI 700d। এখানে ভয়েজার 1-এ পৌঁছাতে 18 লক্ষ বছর সময় লেগে যাবে। আর যদি এখানে কোনো এলিয়ান সভ্যতা থেকে থাকে, তাহলে তাদের গোল্ডেন ডিস্কে আঁকা পালসার ম্যাপের সাহায্যে আমাদের খুঁজতে একটু অসুবিধা হবে। কারণ 18 লক্ষ বছর ধরে সূর্য আমাদের গ্যালাক্সিতে ভ্রমণ করতে করতে তার নিজের অবস্থান কিছুটা হলেও চেঞ্জ করে ফেলবে। আর সেই সাথে অন্যান্য স্টারগুলিও তার পজিশন চেঞ্জ করে ফেলবে। আর যদি ভয়েজার 1 এখানেও না থামে, তার সাথে যদি কোনো এলিয়ানের সাক্ষাৎ না হয়ে থাকে, তাহলে ভয়েজার আরও এগিয়ে যাবে এবং পৌঁছে যাবে 1400 লাইট ইয়ার দূরের এমন একটি গ্রহে যার নাম কেপলার 452b। এটা একটি সুপার আর্থ প্ল্যানেট। এর মানে এটির আকার আমাদের পৃথিবীর থেকে বড় এবং এটি তার স্টারের হ্যাবিটেবল জোনে রয়েছে। ভয়েজার 1-কে এখানে পৌঁছাতে প্রায় 2.5 কোটি বছর সময় লেগে যাবে। আর এর থেকেই আমরা বুঝতে পারছি এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে কত দূরে অবস্থিত। আর এত বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও ভয়েজারের ভেতর সমস্ত ডাটাই সুরক্ষিত থাকবে। আর এলিয়ান যখন এই ডাটাগুলিকে ডিকোড করবে, তখন তারা খুব সহজেই বুঝে যাবে যে এটিকে কত বছর আগে লঞ্চ করা হয়েছিল। আর যদি তাই এলিয়ান সভ্যতা অধিক অ্যাডভান্স হয়ে থাকে, তাহলে তারা এই পালসার ম্যাপ থেকে আমাদের পৃথিবীর অবস্থান খুব সহজেই ডিকোড করতে পারবে। এলিয়ানরা সেই সময়কার পালসার স্টারের রোটেশনকে দেখে অনুমান করতে পারবে যে এই মহাকাশযানটি কত বছর আগে লঞ্চ করা হয়েছিল। আর এরপরেও যদি ভয়েজার 1 এভাবেই চলতে থাকে, তাহলে 100 কোটি বছর পরে আমাদের পৃথিবী থেকে প্রায় 56 কোটি আলোকবর্ষ দূরে পৌঁছে যাবে। আর এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারের থেকেও 2 গুণ অধিক দূরত্ব। আর 1 বিলিয়ন বছর পরে ভয়েজার হয়তো আমাদের মিল্কি ওয়েকে পার করে গ্যালাকটিক পেসে পৌঁছে যাবে। আর 4 বিলিয়ন বছর পরে যখন ইউরেনিয়ামের অর্ধেক ক্ষয় হয়ে যাবে, ভয়েজার তখন আমাদের থেকে 2,24,000 লাইট ইয়ার্স দূরে হবে। আর এই পর্যন্ত পৌঁছাতে ভয়েজারের 400 কোটি বছর সময় লাগবে। ওই সময় মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকবে এবং তখন দুটি গ্যালাক্সি মিলে একটি নতুন গ্যালাক্সির জন্ম দেবে। এবং তখন আমাদের ভয়েজার এই নতুন গ্যালাক্সিতে যাত্রা করবে, যেটার নাম মিল্কোমেডা। কিন্তু এটাও ঠিক, ভয়েজার কত বছর পর্যন্ত এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ট্রাভেল করবে সেটা সময়ের ওপরই নির্ভর করছে। কারণ আমরা মাত্র আর কয়েক বছর পর থেকেই এই ভয়েজারের সাথে আর যোগাযোগ করতে পারবো না। এটার ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এর থেকে আর কোনো রকম সিগন্যাল পাবো না। কিন্তু এটা তখনও মানবজাতির পাঠানো এই বার্তা নিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডের বুক চিরে ছুটে যাবে কোনো এলিয়ান গ্রহের উদ্দেশ্যে। ভবিষ্যতে হয়তো ভয়েজারের থেকেও উন্নত আরও আধুনিক স্পেসক্রাফট তৈরি হবে, যা হয়তো ভয়েজারের থেকেও বেশি দূরত্ব অতিক্রম করবে। কিন্তু ভয়েজার আমাদের এমন একটি স্পেসক্রাফট যেটিকে মানবজাতি কখনোই ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। গোল্ডেন ডিস্কের এই কোডকে ডিকোড করতে পেরে আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।